তুরস্কের এই স্মরণকালের বিখ্যাত অথবা স্মরণকালের সবার মনে রাখার মতো যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন নিয়ে আজকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবো। আমরা কিছুক্ষণ আগে নির্বাচনের একটা ভোট কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে ভোটের অবস্থা দেখতে। যদি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে রিসেপ তাইপ এরদোয়ান এরদোয়ান নাকি কিলিচ দারুলু কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, তুরস্কের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমান তাকিয়ে আছে শুধুমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দিকে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন প্রথম দফায় কেউ জয়ী হতে পারেনি তুরস্কে, তাই আবারও দ্বিতীয় দফায় 28শে মে আজকে শুরু হয়ে গিয়েছে তুরস্কের নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে তুরস্কের নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরবো। কে হচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট, রিসেপ তাইপ এরদোয়ান নাকি কেমাল? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদেরকে কিছু প্রতিবেদন দেখাবো এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে তুরস্কের রাজধানী থেকে বাংলাদেশের প্রবাসী সারওয়ার আলম তিনি ভোট কেন্দ্র থেকে ফিরে এসে অত্যন্ত চমৎকার কিছু বিষয় জানিয়েছেন। তাহলে কি পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তুরস্কের সাবেক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে কিছু প্রতিবেদন দেখে আসি এবং সেই সাথে সেই বিশ্লেষণকৃত সারওয়ার আলম ভাইয়ের সেই কথাগুলো শুনবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। তুরস্কের এই স্মরণকালের বিখ্যাত অথবা স্মরণকালের সবার মনে রাখার মতো যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন নিয়ে আজকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবো। আমরা কিছুক্ষণ আগে নির্বাচনের একটা ভোট কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে ভোটের অবস্থা দেখতে। যদিও আমরা চেষ্টা করেছিলাম যে সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ তুলে আপনাদেরকে দেখাবো, আমরা যথেষ্ট পরিমাণে সফল হইনি সেক্ষেত্রে। তবে ভোট কিরকম চলছে এ ব্যাপারে আপনাদেরকে আমরা তথ্য জানাতে পারবো এবং সে তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানবেন যে আজকে আমরা যেটা বলেছি যে এটা হচ্ছে তুরস্কের ভাগ্য নির্ধারণের ভোট, অথবা যদি এটাকে এভাবে বলি যে আজকের যে নির্বাচন এটা হচ্ছে এরদোগানের ভাগ্য নির্বাচনের ভোট। অর্থাৎ এরদোগান তার রাজনৈতিক জীবনে আরো কি কন্টিনিউ করবেন, নাকি এখানেই সমাপ্তি টানতে হবে তাকে? তুরস্কের মানুষ কি তাকে আরো এক মেয়াদের জন্য নির্বাচিত করবে, নাকি তুরস্কের মানুষ পরিবর্তন চায়? এটার নির্বাচন হচ্ছে আজকে এবং আজকে ফলাফল ঘোষণা হবে। নির্বাচনের ভোট গ্রহণের পরপরই ভোট গণনা শুরু হবে এবং তার কিছুক্ষণ পরেই ফলাফল ঘোষণা শুরু হবে। আপনারা ফলাফল জানতে পারবেন, যারা অনলাইনে জানতে চাচ্ছেন তারা ফলাফল জানতে পারবেন আনাদুল এজেন্সির ওয়েবসাইট থেকে। আমরা সেই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, আর আপনারা ফলাফল জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। আমরা সার্বক্ষণিক লাইভে আপনাদের ফলাফল জানানোর চেষ্টা করব। তাহলে আজকে আসি যে নির্বাচনের এখন পরিস্থিতি কি, ভোট কেমন চলছে, ভোট কেন্দ্রের অবস্থা কি। আপনারা জানবেন নির্বাচনে এই এবারে শুধুমাত্র দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে। দুজন প্রার্থীর একজন হচ্ছেন রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগান, আর একজন হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু। এখন এই কামাল কিলিচদারোগলু আর এরদোগানের মধ্যে এর আগের ভোটের যে ফলাফল ছিল তাতে প্রায় 20-25 লাখ অথবা 27 লাখ ভোটের পার্থক্য ছিল এই দুজনের ভোটের মধ্যে। এখন বিরোধী দল চাইছে এই যে ভোটের পার্থক্যটা ছিল, অর্থাৎ এই প্রায় 20-25 লাখ মানুষ বা 20-25 লাখ ভোটের যে ব্যবধান, সেই ব্যবধানকে তারা কমিয়ে আনতে চাইছে এবং শুধু কমিয়ে আনাই না, কমিয়ে এনে তারপরে এরদোগানের চেয়ে বেশি ভোট পেতে চাইছে। আর এরদোগানের পক্ষে যারা আছেন তারা চাইছেন, অথবা এরদোগান চাইছেন যে তিনি যে ভোট পেয়েছেন সে প্রায় 3 কোটির কাছাকাছি, 2,70,00,000-এর মতো ভোট পেয়েছেন, সেই ভোটকে আরো বেশি ভোটে প্রায় 3 কোটির কাছাকাছি নিয়ে তারপরে বিপুল ভোটে বিজয় অর্জন করতে চাইছেন। ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি হচ্ছে তুরস্কের সব দেশে, সারা দেশ জুড়ে সব জায়গায় ভোট চলছে এবং মানুষ ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ভোট দিচ্ছে। তবে গত নির্বাচনে আমরা যেটা দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে প্রচুর পরিমাণে ভিড়, মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, এবার সেটা দেখা যাচ্ছে না। এবার ভোট কেন্দ্রের সামনে ততটা ভিড় পরিলক্ষিত হচ্ছে না। এর কারণ কি? কারণে আসছি। তবে তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তুরস্কের যারা প্রবাসে বিদেশে যারা থাকেন তারা ভোট দিয়েছেন, তাদের ভোটদান শেষ হয়েছে বিদেশের যে সমস্ত ভোট কেন্দ্র সেগুলো থেকে। এবং এখন যেটা হচ্ছে, বিদেশি যারা তারা এখন ভোট দিতে পারবেন শুধুমাত্র তুরস্কের বর্ডারে অথবা তুরস্কের কাস্টমসে এসে ভোট কেন্দ্রগুলোতে ভোট দিতে পারবেন। এটা হচ্ছে তুরস্কের
এই বিদেশিদের ভোটদানের বিষয়টি। আর তুরস্কের দেশের মধ্যে যে সমস্ত এলাকায় যে সমস্ত মানুষ ভোট দিতে যেতে পারবে না তাদের কাছে কিন্তু সরকার এই যে নির্বাচন কমিশন বিভিন্নভাবে ভোট কেন্দ্রগুলো ভোট ভোট ব্যালট বক্সগুলো তাদের কাছে নিয়ে যাচ্ছে। এর আগের নির্বাচনে আপনারা জানবেন। যেমন আমরা দেখেছি এক মহিলা তার ভেড়া নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভেড়া সহ তিনি ভোট কেন্দ্রে ঢুকেছেন ভোট দেওয়ার জন্য। এরকম একটা অবস্থা। এখন এই যে সারা দেশে ভোট চলছে, কত ভোট পড়তে পারে? ধারণা করা হচ্ছে যে এবার এর আগের বারের চেয়ে ভোট কম পড়তে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগের বারের চেয়ে যদি ভোট কম পড়ে তাহলে ভোটের ফলাফলে কি ধরনের প্রভাব পড়বে? তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে যে তুরস্কের এই যে নির্বাচন, এরকম নির্বাচন তো তুরস্ক এর আগে কখনো দেখেনি এবং কখনো এরকম নির্বাচন ফেস করেনি। যে কারণে এই নির্বাচনে আসলে মানুষের ভোটের অবস্থাটা কি হবে? আসলেই কি দ্বিতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে কিনা, বা প্রথমবারের মতো অত বেশি মানুষ যাবে কিনা, নাকি প্রথমবারের চেয়েও বেশি মানুষ ভোট দিতে যাবে, এটা এই মুহূর্তে আসলে বোঝাটা অনেক কঠিন। কারণ হচ্ছে যেটা বললাম যে এটা হচ্ছে তুরস্কের এই প্রথমবারের নির্বাচন, মানে এই দ্বিতীয় রাউন্ডের যে নির্বাচনের বিষয়টি, এই দ্বিতীয় রাউন্ড এর আগে কখনো হয়নি তুরস্কে। যে কারণে আসলে তুরস্কের মানুষ কি ধরনের একটা পদক্ষেপ নেয়, এই ভোট কেন্দ্রে মানুষ আসলে কতটা যায় এটা দেখার বিষয়। তবে দুই পক্ষ চেষ্টা করছে তাদের প্রত্যেকটা ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে, কারণ তাদের এই যে নির্বাচনের ফলাফল নির্ভর করবে প্রত্যেকটা ভোটারের উপরে। এখানে আপনারা দেখুন, আমি এই যে ভিডিওগুলো দেখাচ্ছি, একটা স্কুলের ভিডিও দেখালাম, সেই স্কুলের সামনে মানুষ ভোট দিতে যাচ্ছে বেরোচ্ছে সেগুলো দেখালাম। এখানে অনেকগুলো নাম্বার দেখছেন, এটা হচ্ছে ভোট ব্যালট বক্সের নাম্বার, অর্থাৎ আপনি কোন নাম্বারের ব্যালট বক্সে যাবেন। স্কুলে ধরুন 3 তলা একটা স্কুল এবং অনেকগুলো রুম আছে, আপনি কোন রুমে যাবেন ভোট দিতে সেটা এখানে দেখানো হচ্ছে, যে আপনি কত নাম্বার ব্যালট বক্সে যাবেন। আপনার ব্যালট বক্সের নাম্বারটা আপনি আগে থেকেই ই গভর্নেন্স সিস্টেম থেকে আপনি জানতে পারবেন। আর যদি আপনি না জানেন তাহলে আপনার আইডি কার্ড নিয়ে আপনি এখানে যারা দায়িত্বে আছে তাদের কাছে গেলে তারা আপনার আইডি কার্ড থেকে দেখে তারপর বলবে যে আপনি এত নম্বর বক্সে গিয়ে ভোট দিবেন। সেই বক্সে যাওয়ার পরে সেখানে লিস্ট আছে, আবার সেই লিস্টে আপনি কত নাম্বার সিরিয়ালে আছেন সেটাও দেখাতে হয়। সেটা দেখানোর পরে আপনি ভোট দিতে ঢুকতে পারেন, অর্থাৎ ভোট কেন্দ্রে আপনি সেটা দেখানোর পরে ঢুকতে পারেন। এখন এই যে ভোট কেন্দ্রে আপনি ঢুকলেন, এখানে গেলেন, যাওয়ার পরে আপনার ভোটের যে রুম নাম্বার সেটা জানলেন, সেই রুম নাম্বারে নিয়ে গিয়ে আপনি ভোট কেন্দ্রে ঢুকলেন। ঢোকার পরে আপনার হাতে তারা একটা ব্যালট দিবে, একটা ব্যালট পেপার আর হচ্ছে একটা খাম আর একটা সিল। এই ব্যালট পেপার, খাম এবং সিল নিয়ে আপনি বুথে যাবেন। বুথে গিয়ে সে বুথের সামনে থেকে আটকানো থাকে, এটা স্বাভাবিকভাবে সব দেশেই থাকে, বুথের সামনে গিয়ে আটকানো থাকে, সেখানে আপনি ওই সিল দিয়ে তারপরে আপনি ভোট দিচ্ছেন। দুজনার ছবি থাকবে, দুই প্রার্থীর ছবি, এবং সেই দুই প্রার্থীর ছবি থেকে আপনি কোনো একজনের ছবির নিচে ভোট দিবেন, অর্থাৎ আপনার ব্যালট পেপার দিয়ে সিল দিবেন। তারপরে সেই খামটিকে, সেই পেপারটিকে খামের মধ্যে ঢুকিয়ে এরপরে আপনি সেটাকে বক্সের মধ্যে রাখবেন, স্বচ্ছ একটা বক্স, প্লাস্টিকের একটা বক্স, সেটার মধ্যে রাখবেন। এই হচ্ছে তুরস্কের ভোট দেওয়ার সিস্টেম। এখন এবার কেন হচ্ছে ভোট কেন্দ্রে লোক সমাগম কম অথবা লোকের ভিড় হচ্ছে না, এর কারণ হচ্ছে এর আগের বারের ভোটে একই সাথে প্রেসিডেন্ট নির্বাচন এবং একই সাথে সংসদ সদস্যদের নির্বাচন ছিল, দুটো ব্যালট বক্স ছিল এবং একটা ব্যালট পেপার অনেক বড় ছিল, দুটো ব্যালট পেপার, একটা ব্যালট পেপার অনেক বড়, এবং সেই ব্যালট পেপার থেকে আপনার মানে আপনার কি বলে, আপনার প্রিয় পার্টিটিকে খুঁজে সেই পার্টির নিচে সিল দিয়ে তারপর সেটাকে ভাঁজ করে ছোট্ট একটা খামের ভিতরে ঢুকাতে সময় লাগতো। যে কারণে এর আগের বারের নির্বাচনে ভিড় দেখা গেছে, এবারে আমরা ভিড় দেখতে পাচ্ছি না। এর মানে এ নয় যে হচ্ছে ভোটার উপস্থিতি কম, এটা এখান থেকে বোঝা যাচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পরে বলা যাবে যে ভোটার উপস্থিতি কিরকম হয়েছে। তবে যেটা মনে করা হচ্ছে যে দুই পক্ষ প্রচুর পরিমাণে ভোটার উপস্থিতির চেষ্টা করবে। এখন নির্বাচন কয়টায় শেষ হবে? তুরস্কের সময় অনুযায়ী 5টায়, এখানে সময় বিকেল 5টায় নির্বাচন ভোট গ্রহণ শেষ হবে। তবে যদি কোনো ব্যালট বক্সে অথবা কোনো ভোট কেন্দ্রে যদি 5টার মধ্যে বা 5টার সময় যদি হচ্ছে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের লাইনে দাঁড়ানো যত ভোটার আছে তাদের সবার ভোট নিয়ে তারপর সেখানে ভোট শেষ হবে। অর্থাৎ কোনো ভোট কেন্দ্রে যদি অতিরিক্ত উপস্থিতি থাকে 5টার পরেও, তাহলে 5টার পরে পর্যন্ত সেই সমস্ত কেন্দ্রে ভোট নিতে পারবে। এরপরে ভোট কেন্দ্রে ভোট নেওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়, এবং ভোট গণনার পরে, ভোট গণনার এখানে সিস্টেমটা হচ্ছে সব দলের এজেন্টরা থাকবে, এবং দলের এজেন্টের বাইরেও যদি কোনো ব্যক্তি যদি চায় যে আমি ভোট গণনার সময় উপস্থিত থাকবো, সে ভোট গণনায় উপস্থিত থাকতে পারে। সে কোনো দলের এজেন্ট না হলেও ব্যক্তি হিসেবে, ভোটার হিসেবে সে উপস্থিত থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ভোটার ভোট গণনা দেখার অধিকার রাখে। এ কারণে তুরস্কে ভোট গণনার সময় প্রচুর পরিমাণে মানুষ ভোট গণনার সময় থাকে, এবং ভোট গণনার সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা খাম থেকে ব্যালটটি বের করে সবাইকে এভাবে দেখানো হয় যে এই হচ্ছে ব্যালট,
এখানে অমুকের পক্ষে ভোট পড়ছে, কোনো একজন দাঁড়িয়ে তারপরে এটা বলেন, এবং অন্য যারা এই যে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে থাকে তারা ওখানের যে পেপার, অর্থাৎ যেখানে এই ভোটের সংখ্যাটা তোলা হয় সেই পেপারে তারা সংখ্যাটা তোলেন যে কে কোন দল কতগুলো ভোট পেয়েছে। তারপরে সেটা কনফার্ম হওয়ার পরে, ফাইনাল হওয়ার পরে, অর্থাৎ ভোট গণনা শেষ, কোনো দল কোনো পক্ষ যদি এটার বিরুদ্ধে কোনো ক্লেম কমপ্লেন না করে যে না এই গণনা হয়নি, তুমি এখানে ভুল গণেছো, তুমি এখানে কম গণেছো, আমাদের এখানে সিলটা হচ্ছে আমাদের প্রার্থীর নিচে পড়েছে বা আমাদের প্রার্থীর কাছাকাছি পড়েছে, অথবা সিলটা দুই প্রার্থীর যে ছবি তার মাঝখানে পড়েছে, এটাকে কার পক্ষে নেওয়া হবে, এরকম যদি কোনো বিতর্ক থাকে অথবা কোনো অসামঞ্জস্যতা থাকে, তাহলে সেই দল সেখানে আবার নতুনভাবে ক্লেম করতে পারে, ভোট আবার নতুন করে গণনা হয়। এভাবে সব দল যখন ঐক্যমত হয় যে না ভোট যেটা গণনা হয়েছে সেটা কনফার্ম, সেটা আমরা মেনে নিলাম, তখন এই নির্বাচন কমিশনের দায়িত্বে যারা থাকে ওখানে তারা এই ভোট গণনা শেষ করে, এবং ওই ভোট গণনার পরে যে পেপারে এই ভোটগুলো লেখা হয় সেই পেপারের নিচে সবগুলো দলের এজেন্টরা সাইন করে। সাইন করার পরে সেই দলের এজেন্টদের কাছে সবগুলোর একটা করে পেপার অথবা ছবি দেয়া হয়, এবং সেখানে অন্য যারা থাকে, যেমন ধরুন আনাদোলো এজেন্সি থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রত্যেকটা ব্যালট বক্সের সামনে একটা লোক থাকে, সে ওই ভোটের ওই যে সাইন করা পেপারের ছবি তুলে, এবং সেখানে নির্দিষ্ট থাকে যে কে কতগুলো ভোট পেয়েছে। এই পেপারের ছবিগুলো তখন সবগুলো রাজনৈতিক দল তাদের কেন্দ্রে পাঠিয়ে দেয়, আর আনাদোলো এজেন্সি তার সিস্টেমে ঢুকায়। আর নির্বাচন কমিশন যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা গ্রামে অথবা কোনো একটা ভোট কেন্দ্রে, ধরুন আপনাদের গ্রামের স্কুলের ভোট কেন্দ্র, সেখান থেকে ভোট গণনা শেষ, ভোট গণনার পরে যে পেপারে হচ্ছে ভোট লেখা হলো সেই পেপারটি নির্বাচন কমিশনের একটা অফিসিয়াল পেপার, এবং সেখানে ভোটগুলো লেখার পরে সাইন করার পরে একটা হচ্ছে ওই ভোট কেন্দ্রে টানিয়ে দেওয়া হয়, আর একটা করে সবগুলো রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হয়, আরেকটা সবগুলো রাজনৈতিক দলের সাইন সহ নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। নির্বাচন কমিশনের লোকজন ওই ব্যালট পেপারগুলো নিয়ে তারপরে হচ্ছে সে চলে যায় থানায়, থানা নির্বাচন কমিশন সবগুলো ব্যালট পেপার নিয়ে চলে যায় জেলায়, জেলায় বসে এগুলো আবার হচ্ছে হিসেব করা হয়। হিসেব করা বলতে জেলায় যাওয়ার পরে এই পেপারগুলো থেকে নির্বাচন কমিশনের সিস্টেমে ঢোকা হয়, যে কারণে নির্বাচন কমিশনের সিস্টেমে এই ভোটের যে ফলাফলগুলো ঢুকতে সময় লাগে। আর আনাদোলো এজেন্সি অথবা অন্য এজেন্সি আছে একটা তুরস্কে, আঙ্কা নিউজ এজেন্সি, যেটা বিরোধী দলের, এই দুই নিউজ এজেন্সির সাথে সাথে তাদের যে এজেন্টরা থাকেন ওখানে, তারা ভোট কেন্দ্রে বসেই সাথে সাথে ভোটগুলো গণনা করে সিস্টেমে ঢুকায়, যে কারণে এই ভোট ব্যালট পেপার সহ পুরো পেপারগুলো নিয়ে নির্বাচন কমিশনের লোকজন জেলায় যেতে যত সময় লাগে তার অনেক আগেই এই ভোটের ফলাফলগুলো আনাদোলো এজেন্সি বা আঙ্কা এজেন্সির কাছে চলে আসে। এজন্য এজেন্সিগুলো সাথে সাথে ভোটের ফলাফল প্রচার করতে পারে, করা শুরু করে আর কি, যেখান থেকেই ফলাফল আসে সেগুলো সাথে সাথে তারা সিস্টেমে ঢুকায় এবং সেভাবে ফলাফল প্রচার করে। এখন এই ফলাফল প্রচারের ক্ষেত্রে গত নির্বাচনে আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে শুরুতে এরদোগান প্রচুর পরিমাণে অনেক বেশি ভোট পেয়েছে, শুরুতে এরদোগান পেয়েছে 60% বা 65%, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 30%, এরকম ভোটের ফলাফল। যখন 2% ভোট গণনা হয়, 5%, 10%, আমি তখনও বলেছি, এখন এটা স্পষ্ট করি, সেটা হচ্ছে যে যেই সমস্ত ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কম, ভোট কম পড়ে, সেই সমস্ত ভোট কেন্দ্রের ভোট গণনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধরুন কোনো একটা ভোট কেন্দ্রে 50টা ভোট পড়েছে, সেগুলো গণনা খুব তাড়াতাড়ি হয়, আর কোনো একটা ভোট কেন্দ্রে 5000 ভোট পড়েছে, সেটার গণনা শেষ হতে সময় লাগে। এখন এই 50টা ভোট পড়ার ভোট কেন্দ্রের গণনা শেষের পরে তারা যখন ওই অফিসিয়াল কাগজে সেটাকে টুকে নেয় এবং সেটা যখন অফিসিয়াল ভাবে সবাই অ্যাকসেপ্ট করে নেয়, সাথে সাথে সেটার ছবি তুলে সিস্টেমে পাঠানো হয় আনাদোলো এজেন্সি, যে কারণে সেই ভোটগুলো তাড়াতাড়ি আসে। এখন কোন ভোট কেন্দ্রে ভোট কম পড়ে? গ্রামের ভোট কেন্দ্রগুলোতে, যেখানে যে সমস্ত গ্রামে 100-150 মানুষ বসবাস করে, অজপাড়া গায়ে, সে সমস্ত জায়গায় ভোট কম পড়ে, শহরে ভোট বেশি পড়ে। এজন্য গ্রামের ভোটগুলো খুব তাড়াতাড়ি গণনা শেষ হয়ে যায়, আর গ্রামের ভোটারদের বেশিরভাগ ভোটারই হচ্ছে এরদোগানের পক্ষে। অর্থাৎ গ্রামের কম শিক্ষিত, কম ধনী, তারপরে হচ্ছে বয়স্ক মানুষ, এদের বেশিরভাগ ভোট দেয় এরদোগানকে, যে কারণে এই গ্রামের ভোটের ফলাফলগুলো আগে আসার কারণে আমরা দেখতে পাই যে এরদোগানের ভোটের ফলাফল শুরুর দিকে অনেক বেশি, যখন 2%, 3%, 5%, কিন্তু যখন আস্তে আস্তে এই শহরের বেশি ভোট পড়া ভোট কেন্দ্রগুলোর ফলাফল যখন আসতে থাকে, তখন এরদোগানের এই ভোট কমতে থাকে এবং বিরোধী নেতারা এই ভোট আস্তে আস্তে বাড়তে থাকে। এটা আজকের নির্বাচনের ফলাফলের পরেও হয়তোবা আপনারা দেখতে পারবেন যে ভোটের ফলাফলটা এরকম ভাবে হচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই ভোটের ফলাফল শেষে গিয়ে এই নির্বাচন কমিশনের যে ফলাফল, তারপরে হচ্ছে সবগুলো রাজনৈতিক দলের কাছে যে ফলাফল যায়, এবং বিরোধী দলের যে নির্বাচন যে নিউজ এজেন্সি আছে তারা যে ফলাফল দেয়, সবগুলো শেষে গিয়ে একই অবস্থায় যায়। এজন্য বিরোধী দল মনে করে যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা
এরদোগানকে অনেক বেশি দেখিয়ে শুরুতে এরদোগান যে সমস্ত জায়গায় ভোট বেশি পায় সেগুলোকে আগে থেকে দেখায় এবং আগে থেকে দেখানোর মাধ্যমে মানুষের সাইকোলজিক্যালি মানুষকে হচ্ছে পরাজিত করে। আসলে এখানে সাইকোলজিক্যালি পরাজিত করা না করার তো কিছু নেই, ভোট তো হয়েই গেছে, গণনাও প্রায় শেষ, সুতরাং সেখানে তো গণনায়ও কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই, কারণ সবার সামনে গণনা হচ্ছে এবং গণনা করার পরে যে পেপারে হচ্ছে এই ভোটের ফলাফলগুলো লেখা হয় সেই পেপারটা সবগুলো রাজনৈতিক দলের কাছে একটা করে থাকে, সুতরাং সেই পেপারেও কিন্তু কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে শুরুতে যে সমস্ত ভোট কেন্দ্রগুলোর ফলাফল আসে সেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে যে গ্রামের দিকে হওয়ার কারণে ফলাফল ভোট কম পড়ার কারণে সেগুলো তাড়াতাড়ি আসে এবং সেখানে এরদোগানের ভোটের সংখ্যা বেশি, এতটুকু জাস্ট হচ্ছে পার্থক্য। গত নির্বাচনে আমরা দেখেছি যে বিরোধী দলের যে খবর এজেন্সি তারা যে সমস্ত জায়গায় ভোট বেশি পেয়েছে সে সমস্ত জায়গার ভোটের ফলাফল তারা আগে দেওয়ার চেষ্টা করেছে এবং তখন দেখা গেছে যে কামাল কিলিচদারোল প্রায় 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে, কিন্তু তিনি 50% পাননি, তিনি 46% ভোট পেয়েছিলেন। আজকেও আমরা হয়তোবা ভোটের ফলাফলটি এরকম ভাবে দেখতে পারবো, আপনারা যদি আমাদের সাথে তখন লাইভে থাকেন তখন আমরা পরিস্থিতি জানাবো এবং একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে মোটামুটি আমরা পরিস্থিতি বুঝতে পারি যে আসলে কোন দিকে যাচ্ছে। এখন তুরস্কের মানুষ কাকে ভোট দিবে, তুরস্কের মানুষ সরকারের পক্ষে ভোট দিবে নাকি বিপক্ষে ভোট দিবে, এটা এই মুহূর্তে আসলে বলা কঠিন। তুরস্কের মানুষের মধ্যে একটা বড় অংশ আছে যারা বর্তমান সরকারের পক্ষে ভোট দিবে, আরেকটা অংশ আছে যারা বর্তমান সরকারের বিপক্ষে ভোট দিবে। যারা এরদোগানকে চান না তারা এরদোগানের বিপক্ষে, যারা কামাল কিলিচদারোলকে চান তারা কামাল কিলিচদারোলকে ভোট দিবেন। কিন্তু এই নির্বাচনে আমরা যেটা দেখেছি, নির্বাচন আগে গত 15 দিনের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিরোধী দল অনেকগুলো ভুল করেছে, তাদের ক্যাম্পেইনে অনেক মানে হজবরলা টাইপের একটা ক্যাম্পেইন করেছে, তাদের ক্যাম্পেইনে একটা জগা খিচুড়ি টাইপের একটা ক্যাম্পেইন করেছে, যেটা তুরস্কের মতো একটা দেশের বিরোধী দলের করা উচিত না। যেমন ধরুন তারা এমন সব হচ্ছে সস্তা ক্যাম্পেইন করেছে যেটা আসলে মানুষ বিশ্বাস করেনি। আপনি গতকাল যদি বলেন যে আমি হচ্ছি একজন মুসলমান, আজকে যদি বলেন আমি হচ্ছি একজন সেকুলার, কালকে যদি বলেন আমি হচ্ছি একজন লিবারাল, পরশুদিন যদি বলেন যে আমি হচ্ছি একজন কট্টর জাতীয়তাবাদী মানুষ কোনটাকে বিশ্বাস করবে? একদিন যদি বলেন যে আমি হচ্ছি কুর্দি রাজনৈতিক দলের নেতা যে আছে জেলে, তাকে হচ্ছে নির্বাচিত হলেই তাকে ছেড়ে দেব, তাকে অবৈধভাবে জেলে রাখা হয়েছে। পরের ক্যাম্পেইনে যদি আপনি বলেন যে না, কুর্দি রাজনীতিবিদদের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে আমরা তার চেয়ে অনেক শক্তিশালী পদক্ষেপ নেব। একদিন যদি আপনি বলেন যে সন্ত্রাসী যারা তুরস্কের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সাথে আসলে বসে আলাপ করে তাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে হবে, পরের দিন যদি আপনি বলেন যে না, সন্ত্রাসের সাথে কোনো বসাই যাবে না, সন্ত্রাসকে কোনো পাত্তাই দেওয়া যাবে না, এখন মানুষ আসলে কোনটাকে বিশ্বাস করবে? এই যে রাজনৈতিক ক্যাম্পেইনের, তারা নির্বাচনী ক্যাম্পেইনের যে হচ্ছে একটার সাথে আরেকটার কোনো মিল নেই অথবা পুরো ইউটার্ন, এটাকে আমার কাছে মনে হচ্ছে যে মানুষকে তারা কনভিন্স করার চেয়ে নিজেরা যে প্যানিকড হয়ে গেছে যে আসলে প্রায় 30 লাখ ভোটের পার্থক্য, এত ভোটারকে টানার জন্য আমার কি করা দরকার, এবং সেখানে তারা হয়তো বা অ্যাসেসমেন্ট করে যেটা পেয়েছে যে হচ্ছে আমরা যে রেটরিকগুলো, যে ক্যাম্পেইনের যে সমস্ত কথাবার্তাগুলো আমরা এর আগে চালিয়েছি সেটা আসলে মানুষকে কনভিন্স করতে পারেনি, সুতরাং এখন মানুষকে কনভিন্স করার জন্য আমাদের এই ন্যাশনালিস্ট, আলট্রা ন্যাশনালিস্ট, কট্টর জাতীয়তাবাদী এবং সন্ত্রাস বিরোধী বা পিকেকে বিরোধী কট্টর পদক্ষেপ নিতে হবে। এখন এতে আসলে কি ফল হবে সেটা কিন্তু বলা মুশকিল, অর্থাৎ বিরোধী দল যে ক্যাম্পেইন চালিয়েছে সেই ক্যাম্পেইনে আসলেই কি তারা সেই ফলাফল পাবে কিনা। আবার ধরুন বিরোধী দলের নেতা খুব সস্তা কিছু ক্যাম্পেইন চালিয়েছে, যেমন আন্তর্জাতিক যে বড় বড় ফুটবল খেলাগুলো হয় সেই খেলাগুলো তুরস্কে কিছু প্রাইভেট চ্যানেল আছে, তারা হচ্ছে সেগুলো সম্প্রচার করে এবং সেগুলো দেখতে হলে আপনাকে হয়তোবা ডিশের লাইন নিতে হবে অথবা সেগুলোতে আপনার গ্রাহক হতে হবে মাসিক। এখন প্রধান বিরোধী দল গতকালকে প্রধান বললেন যে আমি এটাকে ফ্রি করে দেব, সরকারি টেলিভিশনের উপর থেকে তোমরা সবাই আন্তর্জাতিক ফুটবল খেলা দেখতে পারবা, হে যুব সমাজ তোমাদেরকে আমি এরকম একটা সুযোগ করে দিলাম। এখন এগুলো হচ্ছে সস্তা রাজনীতি। আপনি প্রেসিডেন্ট, আপনি রাষ্ট্রপতি হচ্ছেন, তুরস্কের মতো একটা দেশের রাষ্ট্রপতি হচ্ছেন, আপনি এইগুলো নিয়ে পড়ে থাকবেন কেন? আপনার আরো বড় বড় বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আপনার আলোচনা করা দরকার হচ্ছে তুরস্কের রিজার্ভ কিভাবে হচ্ছে আবার নতুন করে সামনে নিয়ে আসবেন, রিজার্ভ নিয়ে কিভাবে কাজ করবেন, ডলারকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, বাজারকে কিভাবে কন্ট্রোল করবেন, মানুষের যে পকেট পুড়ে যাচ্ছে, বাজার এত চড়া দাম সবকিছুর, এটাকে কিভাবে কন্ট্রোল করবেন, এটা নিয়ে আপনি রাজনীতি করতেছেন। পাকের ঘরে বসে তারপরে হচ্ছে পেঁয়াজ নিয়ে আপনি ভিডিও করতেছেন। এখন তুরস্ক আসলে ওই লেভেলে নেই, সেই লেভেলটা সে পার হয়ে আসছে। এখন তার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের রাজনীতি করা দরকার। আমার কাছে মনে হচ্ছে যে বিরোধী দল সেটা যথেষ্ট পরিমাণে করতে পারেনি, এবং বিরোধী দলের মধ্যে এই যে বিভিন্ন দল, অনেকগুলো দলকে একত্র করে তারপরে তাদের সবাইকে নিয়ে একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়াকে, সবাইকে একটা
একত্র করে একত্রে হাঁটা এবং তাদেরকে সত্যি সত্যি বড় একটা আন্দোলনে পরিণত করা, এটা করতে সামর্থ্য হয়নি প্রধান বিরোধী দলীয় নেতা। অর্থাৎ তিনি একজন রাজনৈতিক নেতা ঠিকই, কিন্তু এরদোগানের মতো যে ক্যারিসমেটিক নেতা অথবা এরদোগানের মতো যে পুরো অবস্থাটাকে পুরোপুরি নিজের পক্ষে নিয়ে যাওয়ার জন্য যে ক্যারিশমা দরকার সেটা তার মধ্যে আমরা দেখিনি। এবং এ কারণেই আপনারা যারা অনেক আগে থেকে তুরস্কের রাজনীতিকে ফলো করছেন তারা হয়তো জানবেন যে তুরস্কের বর্তমান ক্ষমতাসীনরা এরদোগান সহ তার দলের লোকজন তারা আসলে অনেক আগে থেকেই চেয়েছে যে এই নির্বাচনে যে কোনো ভাবেই হোক বিরোধীদের পক্ষ থেকে, বিরোধীদের মধ্যে থেকে যেন কামাল কিলিচদারোগলু দাঁড়ায়। কারণ কামাল কিলিচদারোগলু হচ্ছে বিরোধীর অন্য যতগুলো নেতা আছে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল নেতা, ব্যক্তি হিসাবে, নেতৃত্বের গুণাবলী হিসাবে। এবং বক্তব্যের যে একটা জ্বালাময়ী বক্তব্য অথবা বক্তব্য দিতে গেলে অনর্গল যে বক্তব্য কথা বলতে পারেন, মানুষকে কনভিন্স করতে পারেন, সেটা তার মধ্যে খুবই কম। এবং এই যে নিজেকে কন্ট্রোল করা, প্যানিক না হয়ে যাওয়া, অর্থাৎ আপনি হঠাৎ করেই একটা সমস্যা হয়ে গেল, আপনি প্যানিক হয়ে গেলেন। যেমন এর আগের নির্বাচনের আগে তিনি এরকম একটা প্যানিক হয়ে গেছেন হঠাৎ করে, এবং তিনি 10 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছেন যে আমি এখানে আছি, আমি কোথাও যাইনি। 10 সেকেন্ডের ভিডিও, আপনার কাছ থেকে মানুষ ঠান্ডা মাথায় পরের নির্বাচনে কি করবেন সেটার একটা রূপরেখা চাচ্ছে। এরদোয়ান নাকি কিলিচদারোগলু, কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট? ভাগ্য নির্ধারণের খেলায় শেষ পর্যন্ত কে ছক্কা পেটাবেন তা দেখতে সবার নজর এখন দ্বিতীয় দফা ভোটের দিকে। তুরস্কে স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কিলিচদারোগলু। তুরস্কের প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের পর এবারই প্রথম রান অফে গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন। গত 14 মে তুরস্কের 100 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় ভোট দিয়েছিলেন দেশটির 4,90,00,000 মানুষ। তবে কোনো প্রার্থীই প্রয়োজনীয় 50% ভোট পাননি। এতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভোট গড়ায় দ্বিতীয় দফায়। 49.52% ভোট পান এরদোয়ান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান 44.9% ভোট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এ অবস্থায় প্রথম দফার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে হচ্ছে দ্বিতীয় দফার ভোট। শনিবার শেষ মুহূর্তের প্রচারণায় কথার লড়াইয়ে ব্যস্ত ছিলেন দুই প্রার্থী। টানা 20 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের পাশাপাশি জয়ের আশা কিলিচদারোগলুরও। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দফার ভোটে তৃতীয় অবস্থানে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, এবং সেই সাথে এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তো দর্শক বন্ধুরা, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তুরস্কের কিছু বিশ্লেষণরা এরদোয়ানকে এগিয়ে রেখেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আবারও তুরস্কের সাবেক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জয়যুক্ত করেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।